আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 পরিমাণগত রসায়নের সমতাকরণের নিয়মটা শিখব। তো এই সমতাকরণের পদ্ধতিকে বলা হয় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। তো এই সমতাকরণের কিছু বেসিক রুল সম্পর্কে আগে আমরা জেনে নিই। যেমন এখানে আমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিক্রিয়াটাকে আমার পূর্ণ করতে হবে, আর পূর্ণ করে এর উভয় পক্ষকে সমতা করতে হবে। কিন্তু সমতাকরণের জন্য একটা নিয়ম আমাকে ফলো করতে হবে, যে নিয়মটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি। তার মানে আমি জাস্ট উভয় পাশে ডান বাম মিলিয়ে সমতা করে দিলাম, তাহলে কিন্তু হবে না। তো এখন এই পদ্ধতি সম্পর্কে জানবো। তা আমি একটু স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করি যে কিভাবে আমরা অ্যানালাইসিসটা করব। তো সর্বপ্রথম আমাদেরকে 3টা যৌগ দেওয়া হয়েছে। তো আপনাকে সবসময় মনে রাখতে হবে এই 3টা যৌগের মধ্যে একটা হচ্ছে জারক, একটা বিজারক, আর আরেকটা হচ্ছে মাধ্যম। তো প্রথমে আমরা মাধ্যম নিয়ে কথা বলি। মাধ্যমটা অম্লীয় হতে পারে অথবা ক্ষারীয় হতে পারে। তো 99% টাইমেই আমাদেরকে অম্লীয় মাধ্যমেই দেওয়া হয় পরীক্ষায়। তার মানে এখানে এই যে সালফিউরিক অ্যাসিড, এইটাই হচ্ছে আমাদের মাধ্যমের কাজ করছে। বাস, এখন তাহলে আমাকে বুঝে নিতে হবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ফেরাস সালফেটের মধ্যে একজন হচ্ছে জারক আর একজন হচ্ছে বিজারক। ওকে, তো এইটা আমাদের একটু মুখস্থই রাখতে হবে যে কিছু উত্তম জারকের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পড়ে আর পটাশিয়াম ডাইক্রোমেট পড়ে। তো এইটা একবারে মুখস্থই করে ফেলবেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট এরা হচ্ছে উত্তম জারক। তাহলে এইটা হচ্ছে আমাদের জারক। তাহলে অটোমেটিক্যালি ফেরাস সালফেট হয়ে গেল আমাদের বিজারক। পরীক্ষার খাতায় এইগুলো এভাবে লেখার কোনো প্রয়োজন নাই, এটা শুধুমাত্রই বোঝানোর জন্য। পরীক্ষায় আমরা শুরু করবই হচ্ছে এই অংশ থেকে, বিজারণ অর্ধবিক্রিয়া। তো বিজারণ অর্ধবিক্রিয়ায় পার্টিসিপেট করবে কে? বিজারণ অর্ধবিক্রিয়ায় পার্টিসিপেট করবে হচ্ছে জারক। তাহলে আমরা প্রথমে জারককে নিব, কিন্তু আমি পুরো জারকটাকে নিতে পারবো না, আমাকে দর্শক আয়নটা বাদ দিয়ে নিতে হবে। দর্শক আয়ন মানে হচ্ছে ওই আয়ন বিক্রিয়ার পরে যার জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটে পটাশিয়াম হচ্ছে আমার দর্শক আয়ন, তাই পটাশিয়াম প্লাসকে যদি আমি বাদ দিই তাহলে আমার রয়ে যাবে হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন। বাস, এতটুকু অংশ নিয়ে আমাকে কাজ করতে হবে। এরপর আমি একটু গ্যাপ দিয়ে একটা তীর চিহ্ন দিব। ওকে, এবার প্রথমে আমাকে এই তীর চিহ্নের পরে কি কি বসবে সেটা একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থই করতে হবে, কারণ আমাকে আগে থেকে জানতে হবে যে বিক্রিয়ার আগে ম্যাঙ্গানিজের চেহারা কেমন, বিক্রিয়ার পরে ম্যাঙ্গানিজের চেহারা কেমন হবে, বা বিক্রিয়ার আগে অক্সিজেন কেমন ছিল, বিক্রিয়ার পরে অক্সিজেন কেমন হয়ে যাবে। এই জিনিসটা আমাকে মুখস্থ করতে হবে। যেমন প্রথমে আমি একটু সাইডে বের করতে চাই যে এই পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত। তো আমরা সবাই জারণ সংখ্যা বের করতে মোটামুটি পারি, তবু আমি দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে x, আর অক্সিজেনের জারণ সংখ্যা আমরা সবাই জানি -2, অক্সিজেন আছে 4টা। যেহেতু এটা -1 আছে উপরে, তাহলে আমি ইকুয়ালস টু দিব -1। এখান থেকে ক্যালকুলেট করলে পেয়ে যাব x = +7, অর্থাৎ পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। এখন আমাকে মুখস্থ রাখতে হবে যে বিক্রিয়ার পর এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হবে। তো বিক্রিয়ার পর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হয়ে যাবে 2+, তার মানে 7+ থেকে কত হয়ে গেল 2+, জারণ সংখ্যার পরিবর্তন ঘটলো। এবার আসে অক্সিজেনের কাছে। অক্সিজেনের পরিবর্তনটা কিভাবে হবে? তো এটাও আমাকে একটু মুখস্থ করতে হবে যে জারকের অক্সিজেন পানিতে পরিণত হয়। সবসময় মনে রাখতে হবে জারকের অক্সিজেন পানিতে পরিণত হয়। তাই যেহেতু এখানে 4টা অক্সিজেন আছে, তাই আমার এটা 4 অণু পানিতে পরিণত হবে। তাই আমি লিখে ফেলবো 4H2O। এখন একটা ঝামেলা হয়ে গেল, 4 অণু পানি বসানোর পর ডান পাশে 8টা হাইড্রোজেন চলে আসছে, কিন্তু বাম পাশে তো কোনো হাইড্রোজেন নেই। বাট আমাকে তো ব্যালেন্স করতে হবে। তো সেই ক্ষেত্রে 4 × 8, 8টা হাইড্রোজেন আমরা লিখবো হচ্ছে হাইড্রোজেন প্লাস আকারে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে জারণ বা বিজারণ মানে ইলেকট্রন ত্যাগ বা ইলেকট্রন গ্রহণ। তো বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তাহলে এখানে কয়টা ইলেকট্রন ম্যাঙ্গানিজ গ্রহণ করলো সেটাই আমাদেরকে দেখাতে হবে। তাই ইলেকট্রন গ্রহণ মানে আমরা প্লাস চিহ্ন দিব। ওকে, তো আমি মাত্রই বললাম বিক্রিয়ার আগে ম্যাঙ্গানিজ ছিল +7, আর বিক্রিয়ার পরে ম্যাঙ্গানিজ হলো +2। তার মানে 7 থেকে 2, 5টা ইলেকট্রনের পরিবর্তন হয়েছে। তার মানে 5টা ইলেকট্রন সে কি করেছে? গ্রহণ করেছে।
এবার আমি স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব যে পরীক্ষার হলে এত সময় নষ্ট না করতে, যেই কাজটা আমি যেখানে করলাম যে +7 আর এখান থেকে +2 ব্যবধান হচ্ছে 5, সেটা না করে ডিরেক্ট মুখস্থ করে ফেলতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য সবসময় 5টা ইলেকট্রন গ্রহণ করবে। এই জিনিসটাকে আমরা বলি তুল্য সংখ্যা। একটা পদার্থ কোনো বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তাকে ওই পদার্থের তুল্য সংখ্যা বলা হয়। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে 5। এটা একবারে মুখস্থ করে ফেললেই সুবিধা, সময় বাঁচবে। যাই হোক, আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া কমপ্লিট। এবার আসি আমরা জারণ অর্ধবিক্রিয়ায়। জারণ অর্ধবিক্রিয়া পার্টিসিপেট করবে হচ্ছে বিজারক, আর বিজারক হিসেবে আমরা নিয়েছিলাম ফেরাস সালফেটকে। কিন্তু আমি আবারও বলি যে পুরো ফেরাস সালফেট আমরা নিতে পারবো না, দর্শক আয়নটাকে বাদ দিতে হবে। তাই ফেরাস সালফেটের সালফেট হচ্ছে দর্শক আয়ন, কারণ সালফেটের আয়নের কখনো কোনো পরিবর্তন হবে না। তাই সালফেট হচ্ছে 2-, ওকে যদি আমরা বাদ দিই তাহলে পাবো হচ্ছে ফেরাস মানে Fe2+। এবার একটু গ্যাপ দিয়ে তীর চিহ্ন দিব, আর ওই যে আমাদেরকে মুখস্থ করতে হবে যে এই ফেরাস আয়ন বিক্রিয়ার পরে চেঞ্জ হয়ে কিসে পরিণত হবে। তো এটা খুবই সহজ, মনে রাখতে হবে সকল আস ইকে পরিণত হয়, অর্থাৎ ফেরাস পরিণত হবে ফেরিক। তেমনি কপার 1+ যদি থাকতো তাহলে সেটা কপার 2+ পরিণত হইতো, সকল আস ইকে পরিণত হবে। এবার হচ্ছে জারণ। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। তাহলে কয়টা ইলেকট্রন ছাড়লো? 2 থেকে 3 হয়েছে, অর্থাৎ 1 ব্যবধান, তার মানে একটা ইলেকট্রন ছেড়েছে। আমাদের জারণ অর্ধবিক্রিয়াও কমপ্লিট। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই একটা বিক্রিয়াতে আমরা জানি জারণ বিজারণ যুগপৎ ঘটে, অর্থাৎ যতগুলো ইলেকট্রন ত্যাগ করেছে ততগুলো ইলেকট্রনই গ্রহণ করতে হবে। কিন্তু এখানে তো আমরা দেখতেছি 5টা ইলেকট্রন গ্রহণ হয়েছে, কিন্তু অন্যদিকে মাত্র একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে। তাই আমরা উভয় পক্ষের সমতা, তাই আমি ইলেকট্রনের সমতা করার জন্য উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করে ফেললাম। এখন এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে আমি যোগ করে দিব। তো যোগ করলে আমার কাছে কি থাকে? আমার কাছে থাকবে হচ্ছে পারম্যাঙ্গানেট +8H+ +5Fe2+, ইলেকট্রন আমি কেটে দিলাম, ম্যাঙ্গানিজ আয়ন +4 অণু পানি +5Fe3+। ওকে, এইটুক যদি আমি করতে পারি তাহলেই আমি 3 মার্কসে যখন সমতা যদি চাই তাহলে আমি 3-এ 3 পেয়ে যাব। টিচার আমাকে 3 মার্কস দিতে বাধ্য, বাট তবুও আমরা এখানে বিক্রিয়াটা সাধারণত কমপ্লিট করি না। আমাদের কমপ্লিশনের জন্য অবশ্যই এটাকে যৌগে রূপান্তরিত করতে হবে। এখন তো সবগুলো আয়ন হিসেবে আছে, তাহলে আমাদেরকে এখানে লিখতে হয় যে বিক্রিয়ার উভয় পাশে বিপরীত আয়ন যোগ করে। বিপরীত আয়ন বলতে বোঝাচ্ছি, আমরা শুরুতে মনে আছে কিনা দেখেন কিছু দর্শক আয়ন বাদ দিয়ে এসেছিলাম, যেমন পারম্যাঙ্গানেটে আমরা পটাশিয়াম প্লাসকে বাদ দিয়েছিলাম, ফেরাস সালফেটে আমরা সালফেটকে বাদ দিয়েছিলাম। এইবার আমি উভয় পক্ষে বিপরীত আয়ন অর্থাৎ প্লাসকে মাইনাস আর মাইনাসকে প্লাস আয়ন দিয়ে এগুলোকে যৌগে পরিণত করে ফেলবো। তো স্বাভাবিক আমি পারম্যাঙ্গানেটকে দিব হচ্ছে পটাশিয়াম, তাহলে হয়ে যাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, আর আমি হাইড্রোজেন আয়নকে দিব হচ্ছে সালফেট, যাতে ওই যে আমার সালফিউরিক অ্যাসিড হয়ে যায়। তো হাইড্রোজেন আয়ন হয়ে গেল হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখানে আমি একটা সাজেশন দিব। সাজেশনটা হচ্ছে এই যে শুরুতে যে 8 সংখ্যাটা আছে এটা আগেই বসাবেন না, মাধ্যমের সংখ্যাটাকে আগেই বসাবেন না, আমরা লাস্টে বসাবো, কারণ কিছু কিছু ক্ষেত্রে এইটা প্রবলেম করতে পারে, সেটা আমি সামনে ব্যাখ্যা করব। আচ্ছা, এবার আমি ফেরাস আয়নকে সালফেট দিয়ে দিলে সেটা হয়ে যাবে ফেরাস সালফেট। আর জারক আর বিজারকের সংখ্যাটা আপনি আগে বসায় দেন, সমস্যা নাই, এইটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। যেমন এখানে 1 আছে আর এখানে থাকবে হচ্ছে 5। এবার ম্যাঙ্গানিজকে আমি কি দিব? অবশ্যই আমি সালফেট দিব, নেগেটিভ চার্জ হয়ে গেল ম্যাঙ্গানিজ সালফেট। আর এটা তো 4 অণু পানি আছেই যৌগ হিসেবে, ওকে দেওয়ার কিছু নাই। আর ফেরিক আয়ন এটাকেও আমি দিব সালফেট, তাহলে হয়ে যাবে ফেরিক সালফেট। কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এখানে খেয়াল রাখার ব্যাপারটা হচ্ছে এই, আমাদের এখানে আয়রন ছিল 5টা, কিন্তু এখানে আয়রন কয়টা আছে? এখানে আয়রন আছে হচ্ছে 2টা। তো 2কে আমি 5 কিভাবে বানাবো? তাই আমি এখানে দেবো 5/2, 2 কাটা 5 রয়ে গেল। আচ্ছা, এই অবস্থায় আপনার কাছে মনে হতে পারে আচ্ছা বিক্রিয়া হয়তো কমপ্লিট, কিন্তু না। একটু যদি খেয়াল করে দেখেন, ডান পাশে কিন্তু কোনো পটাশিয়াম নাই, বাট বাম পাশে কিন্তু পটাশিয়াম আছে, অর্থাৎ আমার ডান পাশে পটাশিয়াম নিয়ে আসতে হবে একটা। কিন্তু পটাশিয়াম তো আর আমি একা নিয়ে আসতে পারি না, পটাশিয়ামের সাথে আমি কি যুক্ত করে দিব? সেই দর্শক আয়ন সালফেটকে যুক্ত করে দিব। আর এইবার আমি চেক করব, এই পাশে পটাশিয়াম আছে একটা, কিন্তু এই পাশে পটাশিয়াম আছে 2টা, তার মানে এটা ব্যালেন্স না, আমাকে ব্যালেন্স করতে হবে। কিন্তু এখানেও সাবধান, কখনোই
এই জারক আর বিজারকের যে সংখ্যাটা আমরা আগে বসাইছি এইটা কাটাকাটি করা যাবে না, এটা মোছা যাবে না। মানে আমি এখন এইখানে কখনোই 2 দিব না, এটা 1 ছিল একই থাকবে, এটাকে চেঞ্জ করতে পারবো না। আমি যা চেঞ্জ করব তা হচ্ছে ডান পাশে করব। তাহলে এই 2কে আমি 1 বানাবো কিভাবে, এখানে একটা হাফ দিয়ে। ওকে, বাকি রইল হচ্ছে আমাদের হাইড্রোজেনের কাহিনীটা। হাইড্রোজেনের কাহিনীতে কোনো প্রবলেম নাই, এই পাশে হাইড্রোজেন আছে 4 দুগুণা 8টা, তাহলে এখানেও হাইড্রোজেন থাকবে 4 দুগুণা 8টা। ওকে, আমাদের কিন্তু সব কিছুরই মিলে গেছে। তবুও শুদ্ধি পরীক্ষা করার জন্য আমরা একটা কাজ করি, আমরা সালফেট আয়ন 2 পাশে মিলে গেছে কিনা সেটা একটু চেক করব। যদি সালফেট আয়ন 2 পাশে মিলে যায় তার মানে আমাদের বিক্রিয়াটা কমপ্লিট। যেমন বাম পাশে সালফেট আয়ন আছে 4টা আর এখানে আছে 5টা, তাহলে টোটাল কয়টা হলো 9টা। আর যদি ডান পাশে তাকাই সেখানে সালফেট আছে 1টা, এখানে সালফেট আছে 3 5 15, 15 ভাগ 2 7.5, আর এখানে সালফেট আছে অর্ধেক 7.5 আর অর্ধেক 8, 8 আর 1 9। তার মানে হ্যাঁ, আমাদের বাম পাশে আর ডান পাশে সব কিছুই পুরোপুরি মিলে গেল। তো এই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। এভাবে টোটাল আরও 5-6টা বিক্রিয়া আছে, সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে।